হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা একটি সরু তারের মধ্য দিয়ে, ধরে নাও এরকম একটি সরু তার আছে, এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, তাহলে এর জন্য চারপাশে কতখানি ম্যাগনেটিক ফিল্ড, মানে এখানে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট পি, সেখানে ম্যাগনেটিক ফিল্ড কত সৃষ্টি হচ্ছে সেটার ভ্যালু বের করব। দেখো আমরা কি শিখেছিলাম, আমরা বায়ো-সাভার্ট ল শিখেছিলাম, তাই তো? এবার বায়ো-সাভার্ট ল কি ছিল? বায়ো-সাভার্ট ল ছিল ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, তাই তো? এখানে আমরা একটি ক্ষুদ্র ডিস্টেন্স ডিবি এর জন্য এই পার্টিকুলার পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পেয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাদের যদি একটি রিজু তার থাকে যেটা কিনা অনেকটা লম্বা, তাহলে তার জন্য এই বিন্দুতে কি হবে? তার জন্য আমরা তো অসংখ্য এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে তার জন্য প্রত্যেকটা এরকম ক্ষুদ্র ডিস্টেন্সের জন্য কী হবে? এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে। তাহলে এই পুরো তারটির জন্য কত ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে নির্ণয় করব। ওকে, তাহলে আমরা একটা রিজু তার বলতে কি বুঝি? একটা রিজু তার বলতে আমরা বুঝি একটা সরু তার, আর এটা কতটা দৈর্ঘ্য? এটা অনেকটা বড় দৈর্ঘ্যের একটি তার। এবার তত বড় পুরো দৈর্ঘ্যটা তো আমাদের এখানে নেওয়া পসিবল নয়, বা ছবিতেও আঁকা পসিবল নয়। তা সেই জন্য ধরে নাও এই যে তার ছিল, তার আমরা একটা পার্টিকুলার অংশ এবি ডিস্টেন্স এখানে নিয়ে নিয়েছি। ওকে, আমি ছবিগুলো আগে থেকে ড্র করে রেখেছি তোমাদের জন্য যাতে সুবিধা হয়। তো এবার দেখো এখানে কি করা হচ্ছে, আমরা এই রিজু তারের থেকে একটা অংশ এবি অংশ এখানে নিয়ে নিয়েছি। এবার এই তারের জন্য আমাকে কোথায় ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে? এখানে একটি পার্টিকুলার বিন্দু পিতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করতে হবে। এবার সেই পি বিন্দু থেকে এই যে আমাদের রিজু তার, এর লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব হলো ওপি, আর ওপি ইকুয়াল টু কত? ওপি ইকুয়াল টু স্মল আর। ওকে, তাহলে ওপি ইকুয়াল টু স্মল আর, এত ডিস্টেন্সে, মানে এই তার থেকে এই স্মলার ডিস্টেন্সে একটি বিন্দু পি, সেখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করতে হবে। এবার দেখো এই যে তার, এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? এর মধ্য দিয়ে আই মানের একটি তড়িৎ প্রবাহ যাচ্ছে। আর এই ওপি এর সাপেক্ষে এই বি বিন্দু এখানে কত কোণ তৈরি করেছে? কোণ তৈরি করেছে θ2। আর এই এ বিন্দু কত কোণ তৈরি করেছে? এটি কোণ তৈরি করেছে -θ1। তাহলে দেখো এখানে দুটা কোণকে আমরা একটা পজিটিভ নিলাম আর একটা নেগেটিভ নিলাম। তার কারণ কি? আমরা কোঅর্ডিনেট সিস্টেম জানি। আমরা কি জানি? যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেল মেজার করি, সেটা কীরকম অ্যাঙ্গেল হয়? সেটা হয় পজিটিভ অ্যাঙ্গেল, তাই তো? আর যখন আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেল মেজার করি, সেটা কি হয়? নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে এখানে দেখো এটা কি কোনো একটা ফিক্সড কিছু যে আমাদের সবসময় অ্যান্টি ক্লকওয়াইজকেই পজিটিভ নিতে হবে বা ক্লকওয়াইজকে নেগেটিভ নিতে হবে? না, এখানে জাস্ট আমরা একটা কনভেনশন ধরেছিলাম যে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিই, সেখানে আমরা কি বলবো? সেখানে আমরা বলবো অ্যাঙ্গেলের ভ্যালু কীরকম, সেটা হলো পজিটিভ। আর যদি আমরা ক্লকওয়াইজ নিই, সেটা কি? নেগেটিভ। এর থেকে আমরা কি বুঝতে পারছি যে দুটা যদি আমরা অপোজিট ডিরেকশনে মেজার করি, তখন একটা যদি পজিটিভ হয়, অন্যটি কি হবে? নেগেটিভ। তাহলে এখানে ধরুন আমরা কি করেছি, এই বি বিন্দু ওপরে অবস্থিত, তো তাই এটাকে আমরা একটু প্রায়োরিটি দিচ্ছি, এটাকে আমরা পজিটিভ নিচ্ছি। তাহলে θ2 কি হচ্ছে? ওপি এর সাপেক্ষে আমরা ক্লকওয়াইজ মেজার করেছি, তাহলে θ2কে আমরা বলছি পজিটিভ। এবার যদি ক্লকওয়াইজকে আমরা পজিটিভ নিই, অ্যান্টি ক্লকওয়াইজ কী হবে? সেটা হবে নেগেটিভ। এবার এ বিন্দু কি করছে? ওপি এর সাপেক্ষে θ1 কোণ তৈরি করছে, তাই θ1কে আমরা বলছি নেগেটিভ। তাহলে আই হোপ যে এই সেট আপটা তোমরা বুঝলে। এবার এই সেট আপটা যদি আমরা বুঝে যাই, কিন্তু এখানে কি দেখো একটা আবার সেই বড় তার থেকে যাচ্ছে, কিন্তু আমাদের তো একটা ক্ষুদ্র অংশ প্রয়োজন। তাহলে সেই ক্ষুদ্র অংশ, অর্থাৎ আমাদের বায়ো-সাভার্ট ল অ্যাপ্লাই করার জন্য আমরা এই যে এই সিস্টেমটা বা এই সেট আপটা, এটাকে আমরা একটু জুম করে নিয়ে এখানে আরেকটা নতুন কাইন্ড অফ ভিউ নিচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে এই সেট আপটাতে কী করা হয়েছে, মানে আমরা যে এই জুমড ভিউ নিলাম, এই জুমড ভিউটাতে কি দেখানো হয়েছে? এখানে আমাদের এই যে এই তারের থেকে আমরা একটা পোর্শন নিয়ে নিয়েছি। এখানে আবার সেই ও বিন্দু আর পি বিন্দু, ও থেকে পি বিন্দুর দূরত্ব কত? সেটা হলো স্মল আর। ওকে, এবার আমরা এখানে একটা ক্ষুদ্র অংশ ডিএল নিলাম, কারণ আমরা বায়ো-সাভার্ট ল কার জন্য ইউজ করতে পারি? বায়ো-সাভার্ট কিন্তু পুরো তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা বলতে পারেননি। তিনি কি করেছেন? একটা ছোট অংশ ডিএল এর জন্য দৈর্ঘ্য বলেছেন, ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলেছিলেন, তাই তো? তাই আমরা একটা ক্ষুদ্র অংশ ডিএল নিয়ে নিলাম। আর এই ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব কত? দেখো ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব হলো এক্স। ওকে, আর এই ডিএল অংশ থেকে ও বিন্দুর দূরত্ব সেটা হলো এল। ক্লিয়ার? এবার আমাদের কি দরকার? এই ডিএল এবং ডিএল থেকে পি বিন্দুর যে দূরত্ব, তাদের মাঝখানে অ্যাঙ্গেল, সেটা দেখো সেটা কত? সেটা হলো আলফা। ওকে, তাহলে এখানে আমাদের যে বায়ো-সাভার্ট ল ইউজ করার জন্য যেগুলো দরকার, কি এক হলো কারেন্টের মান, সেটা আই অলরেডি জানি, ক্ষুদ্র অংশ ডিএল সেটাও পেয়ে গেছি,
ডিএল থেকে আমাদের যে ডিজায়ার্ড বিন্দু অর্থাৎ যেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই তার দূরত্ব অর্থাৎ এক্স সেটাও জানি, এবং ডিএল এবং এই এক্সের মাঝখানে অ্যাঙ্গেল কত সেটা হলো আলফা। তাহলে এই ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি ডিবি হয়, ডিবি ইকুয়াল টু কত লেখা যাবে? দেখো ডিবি ইকুয়াল টু হয়ে যাবে, আমরা এখানে জাস্ট ভ্যালু বের করছি কারণ আমরা ডিরেকশন যে কোনো টাইম বের করতে পারবো চাইলে, সেটা ইকুয়াল টু কত হয় μ0/4 ইন্টু কারেন্ট কত, কারেন্ট হলো আই, ক্ষুদ্র অংশ কত সেটা হলো ডিএল, তাহলে আই ডিএল সাইন দুটার মাঝখানে কোণ কত, এখানে কি থিটা না, থিটা তো আমরা সূত্রের সময় করেছিলাম, এখানে দেখো দুটার মাঝখানে কোণ কত, কোণ হলো আলফা, তাহলে সাইন আলফা বাই কি এইখানে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো এক্স, তাহলে বাই এক্স স্কোয়ার, তাহলে ডিবি ইকুয়াল টু কত আসলো, ডিবি ইকুয়াল টু আসলো μ0/4 আইডিএল সাইন আলফা বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে এবার আমরা কি করব, এই সব ভ্যালুগুলোকে দেখো আমাদের যে অ্যাকচুয়াল সেট আপ ছিল সেখানে কি ছিল, সেখানে এক্স আলফা এগুলো কিছুই ছিল না, সেখানে থিটা ছিল এবং আর ছিল। তাহলে এখানে এই সব ভ্যালুগুলোকে আমরা আর এবং থিটার টার্মে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো সেটা কি করে করা হচ্ছে। এবার যদি তোমরা এই ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো কি দেখা যাচ্ছে, এখানে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হলো 180 ডিগ্রি, কারেক্ট, সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ দুটা মিলে একটা সরল কোণ সৃষ্টি করছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব আলফা ইকুয়াল টু 180 মাইনাস বিটা। ওকে, এবার আলফা ইকুয়াল টু কত আসলো, 180 মাইনাস বিটা। এবার দেখো এই বিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো তোমরা যদি এই ত্রিভুজটিকে ভালো করে লক্ষ্য করো, অর্থাৎ এই যে এই ত্রিভুজটির ক্ষেত্রে কি হচ্ছে, এই যে অংশ এই কোণটি কত হবে, এটা হবে 90 ডিগ্রি, কারণ আমরা ওপি কি বলেছিলাম, ওপি হলো পি বিন্দু থেকে তারের লম্ব দূরত্ব, তার মানে এখানে এটা লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 90 প্লাস থিটা প্লাস বিটা সেটা ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বিটা ইকুয়াল টু কত পাবো, 180 মাইনাস 90 মাইনাস থিটা, তাহলে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 90 মাইনাস থিটা, তাই তো। তাহলে এখানে আমরা বিটার জায়গায় কি লিখতে পারছি, বিটার জায়গায় আমরা লিখতে পারছি 90 মাইনাস থিটা, তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে 180 মাইনাস 90 আর থিটার আগে কি আছে মাইনাস, তাহলে এটা কি হয়ে যাচ্ছে প্লাস, তাহলে বিটা ইকুয়াল টু কত আসলো দেখো 180 মাইনাস 90 দ্যাট ইজ 90 প্লাস থিটা, তাহলে বিটা ইকুয়াল টু কত চলে আসলো, বিটা ইকুয়াল টু আসলো 90, সরি বিটা তো নয়, ফাইনালি আলফা ইকুয়াল টু কত আসলো, আলফা ইকুয়াল টু আসলো 90 প্লাস থিটা, তাই তো। তাহলে এবার দেখো এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি হলো আলফা ইকুয়াল টু 90 প্লাস থিটা, তাহলে সাইন আলফা সেটা ইকুয়াল টু কত হবে, সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা। এবার আমরা কোয়াড্রেন্ট সিস্টেম জানি, 90 প্লাস থিটা তার মানে কোন কোয়াড্রেন্টে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, আমরা জানি এখানে অল সাইন ট্যান কস, তাই তো, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এটা কি, এটা পজিটিভ থাকবে, আর যেহেতু 90-র অড মাল্টিপল তাহলে এটা কি হয়ে যাবে, এটা সাইন থেকে কস হয়ে যাবে, তাই তো। এগুলো বেসিক ট্রিকোনোমেট্রি। আচ্ছা, এখানে অল সাইন ট্যান কস কেন পজিটিভ হয় সেই নিয়ে আমাদের একটি স্পেশাল ভিডিও আছে, তোমরা যদি বিষয়টি না জেনে থাকো এখানে ভিডিওটি আই বাটনে দেখো আসছে, হ্যাঁ, তো এই ভিডিওটিকে তোমরা দেখবে তাহলে কিন্তু এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যে কেন এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, তাহলে এই নিয়ে কিন্তু এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। ওকে, তাহলে সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় নয়, জাস্ট আমি তোমাদের বললাম। তো এখানে দেখো কি আসছে, সাইন আলফা ইকুয়াল টু চলে আসলো কস থিটা। ওকে, তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম যে সাইন আলফা কি চলে আসলো, থিটার টার্মে চলে আসলো। নেক্সট কি আছে, নেক্সট আছে হলো ডিএল। ডিএলকেও আমরা কি করতে চাই, ডিএলকেও আমরা আর এবং থিটার টার্মে বের করতে চাই। তাহলে কি করে বের করব, দেখো এল হচ্ছে এইটুকু ডিস্টেন্স, তাই তো, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হলো এল, আর আর কোথায়, আর হলো এখানে। তাহলে আমরা যদি এল বাই আর লিখি, এই থিটার রেসপেক্টে এল কি, এল হলো লম্ব এবং আর হলো ভূমি, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা এখানে এইটুকু মুছে দিই, আমরা জাস্ট মনে রাখছি কি, আমরা মনে রাখছি যে সাইন আলফা ইকুয়াল টু কত, সাইন আলফা ইকুয়াল টু হলো কস থিটা, তাহলে সেটা আমাদের এখানে লেখা থাকছে সাইন আলফা ইকুয়াল টু কস থিটা। ওকে, তাহলে এখান থেকে দেখো কি লেখা যাবে, এখানে এই ত্রিভুজটির জন্য এল বাই আর সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হয়ে যাবে ট্যান থিটা,
কারণ এল হলো লম্ব আর আর হলো ভূমি। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো এল ইকুয়াল টু আর ট্যান থিটা, কারেক্ট। তাহলে এবার আমরা বোথ সাইড ডেরিভেটিভ করছি। ডেরিভেটিভ করলে কি আসবে, লেফট সাইড চলে আসবে ডিএল আর রাইট সাইডে কি আসবে আর। আর তো কনস্ট্যান্ট, তাহলে এটা ফিক্স থাকলো। ট্যান থিটার ডিফারেন্সিয়াল করলে কি হয়, ট্যান থিটার ডেরিভেটিভ হলো সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ডিএল ইকুয়াল টু কত আসলো, ডিএল ইকুয়াল টু আসলো আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমরা ডিএলকেও এই টার্মে বের করে নিলাম। আইকে কি আর এবং থিটার টার্মে বের করে দেবেন না, আই তো কারেন্টের ভ্যালু, সেটা আই থাকবে। ওকে, নেক্সট দেখো কি আছে এক্স। এক্সকে চাইলে আমরা আর এবং থিটার টার্মে বের করতে পারি। কি করে করছি দেখো, আবার তার জন্য আমরা এই ত্রিভুজটির হেল্প নিব। দেখো ত্রিভুজটির হেল্প নিয়ে কি আসবে, এখান থেকে দেখো আর আর এক্স, আর এক্সের মধ্যে কি সম্পর্ক, আর বাই এক্স। আর কি, আর হলো ভূমি আর এক্স অতিভুজ, তাহলে আর বাই এক্স কত হবে, সেটা হবে কস থিটা। ওকে, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত হবে, আর বাই কস থিটা, তাহলে এটা ইকুয়াল টু আর সেক থিটা, আর সেক থিটা, তাই তো। তাহলে এক্স ইকুয়াল টু কত চলে আসলো, আর সেক থিটা। তাহলে আর কিছুর কি ভ্যালু বের করার প্রয়োজন না, আমরা সবাইকে থিটা এবং আর এর টার্মে বের করে নিয়েছি। তাহলে এই সব ভ্যালুগুলোকে এবার আমরা এখানে পুট করব। তাহলে দেখো কি আসছে, এখানে চলে আসবে, তাহলে এখানে আমি আরেকটি লাইন ড্র করে সেপারেট করে দিচ্ছি। তাহলে দেখো এখানে কি আসবে, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই। আচ্ছা, আইকেও এখানে লিখে দিই, কারণ মিউ নট আই বাই 4 পাই, এদের তো কোনো চেঞ্জেস নেই, কারণ পার্টিকুলার একটা তারের মধ্য দিয়ে যেই কারেন্ট ফ্লো হচ্ছে সেটা তো কনস্ট্যান্ট। আর মিউ নট বাই 4 পাই সেটাও কি কনস্ট্যান্ট। মিউ নট বাই 4 পাইয়ের ভ্যালু কত, মিউ নট বাই 4 পাইয়ের ভ্যালু হলো 10⁻⁻7। ওকে, তাহলে এটা থাকছে। এবার এখানে কি কি আসছে দেখো, ডিএল, ডিএল মানে কত, আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমরা লিখে দিই আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, ইন্টু সাইন আলফা, সাইন আলফা মানে সেটা হলো কস থিটা। তাহলে এখানে কি চলে আসলো, কস থিটা। ওকে, তারপর আছে হলো এক্স, এক্স মানে কত, এক্স মানে হলো আর সেক থিটা। তাহলে এক্সের স্কোয়ার কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে কি চলে আসছে, আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে এই ভ্যালুটি আমাদের এখানে চলে আসলো। এবার দেখো যদি তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে কি হচ্ছে, এখানে সেক স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা কাটা চলে যাবে, একটা ওপরে আর আছে, নিচে আছে আর স্কোয়ার, তাহলে নিচে একটি আর থাকবে, তাই তো। তাহলে ফাইনালি এখানে কি আসছে, এখানে আসছে হলো মিউ নট আই বাই 4 পাই আর, আর ওপরে কি থাকছে, ওপরে থাকছে কস থিটা ডি থিটা। তাহলে দেখো আমরা ডিবি ইকুয়াল টু কত পেয়ে গেলাম, ডিবি ইকুয়াল টু আসলো মিউ নট বাই আই 4 পাই, মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু কস থিটা ডি থিটা। এটা কি, এটা হলো ডিবি, অর্থাৎ এই ক্ষুদ্র ডিএল অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। কিন্তু আমাদের কি চাই, আমাদের তো এই পুরো যে এবি পোর্শন তার জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান চাই। তাহলে এবার আমরা কি করব, তাহলে দেখো আমরা কি করছি, আমরা এগুলো মুছে দিই। ওকে, তাহলে আমাদের কি আসছে ভ্যালু, সেটা আমরা ওপরেই লিখে নিচ্ছি। এখানে আমরা যেটা আসলো সেটাকে লিখে নিচ্ছি। তাহলে কত আসছে হলো মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু কস থিটা ডি থিটা। ওকে, এবার দেখো আমরা তাহলে এটা কি ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি, তাহলে পুরো যে চৌম্বক ক্ষেত্র সেটা কি, সেটা হবে বি। বি ইকুয়াল টু কত লেখা যাবে, বি ইকুয়াল টু হবে, এখানে যদি আমরা একটা এরকম ক্ষুদ্র অংশ নিচ্ছি, এরকম অসংখ্য ক্ষুদ্র অংশ নিতে পারতাম, প্রত্যেকের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে পারতাম, তাদের যে সমষ্টি সেটাই কি হবে, সেটাই হবে পুরো চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে আমরা পুরো সমষ্টি কি করে বের করব, আমরা সমষ্টি বের করি হলো ইন্টিগ্রেশন করে। কারণ ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে হলো সেই পুরো কার্ভের ওপর আমরা যদি সাম বের করি সেটা কি, সেটাই বোঝায় হলো ইন্টিগ্রেশন, তাই তো। তাহলে আমরা ডিবি বি ইকুয়াল টু কত লিখতে পারি, বি ইকুয়াল টু আমরা লিখে দিব ডিবি। ওকে, এবার ইন্টিগ্রেশন যে আমরা করব সেটা কি, সেটা আমাদের একটা পার্টিকুলার পয়েন্ট থেকে পার্টিকুলার পয়েন্ট অবধি করতে হয়, মানে একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে। এবার ডিবি যখন আমরা লিখছি, তাহলে ডিবি এর যদি ভ্যালু পুট করি, দেখো কি আসবে, এটা চলে আসবে ডিবি ইকুয়াল টু কত, ডিবি ইকুয়াল টু হলো মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু কস থিটা ডি থিটা। এবার এখানে দেখো মিউ নট কি কনস্ট্যান্ট, আই কি কনস্ট্যান্ট, 4 পাই সেটাও কনস্ট্যান্ট,
আর কি, আর হলো ও থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব, এটাও কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই পুরো টার্মটা কি, এটা হলো কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারি, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম। কিন্তু কস থিটা ডি থিটা, থিটা কি, থিটা হলো কনস্ট্যান্ট নয়, কারণ থিটা দেখো কোথায় হয়েছে, ডিএল আমরা এখানে নিয়েছিলাম তাই থিটা এখানে হয়েছে। যদি আমরা ধরে নাও ডিএলকে এখানে নিতাম তাহলে কি হতো, তাহলে থিটার ভ্যালু অন্য হতো, বা ডিএলকে যদি আমরা আরেকটু ওপরে নিতাম তাহলে থিটার ভ্যালু অন্য হতো। তার মানে থিটা কিন্তু ভ্যারিয়েবল, ডিএল আমরা কোন পজিশনে নিচ্ছি তার উপর বেস করে থিটা সিলেক্ট হচ্ছে, তাই তো? তাহলে এখানে থিটা কি, থিটা হলো ভ্যারিয়েবল, তাই আমরা একে ইন্টিগ্রেশন কার রেসপেক্টে করছি, থিটার রেসপেক্টে। এবার দেখো এ থেকে বি পয়েন্টে থিটার ভ্যালু কি চেঞ্জ হচ্ছে, এ পয়েন্টে থিটা কি ছিল, এ পয়েন্টে থিটা ছিল মাইনাস থিটা ওয়ান, তাহলে আমরা ইন্টিগ্রেশন কোথার থেকে হবে, মাইনাস থিটা ওয়ান থেকে বি পয়েন্টে থিটার ভ্যালু কত, সেটা হলো প্লাস থিটা টু, তাহলে এখানে থিটা টু। তাহলে আমরা ইন্টিগ্রেশন কোথা থেকে করব, মাইনাস থিটা ওয়ান থেকে থিটা টু অবধি। তাহলে চলো আমরা এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করে নিই, তাহলে যে আমাদের এই বি এর ভ্যালু সেটা বেরিয়ে যাবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কত আসবে, এটা ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর কস থিটার ইন্টিগ্রেশন। কস থিটার ইন্টিগ্রেশন কত হয় সেটা আমরা জানি হলো সাইন থিটা, তাই তো? তাহলে কস থিটার ইন্টিগ্রেশন কত হবে, সেটা হবে সাইন থিটা। আর আমাদের লিমিট কোথা থেকে, একটা হলো মাইনাস থিটা ওয়ান থেকে প্লাস থিটা টু পর্যন্ত। ওকে, তাহলে এবার এই লিমিটগুলো আমরা এখানে, এই লিমিটিং পয়েন্টগুলো এখানে পুট করে দিই, তাহলে ইকুয়াল টু কত আসছে, মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু, দেখো ফার্স্টে আমরা কি বুঝবো, ফার্স্টে আমরা আপার লিমিট পুট করি, তাই তো? তাহলে এখানে সাইন থিটার জায়গায় কি চলে আসবে, সাইন থিটা টু। ওকে, তারপর মাইনাস, মাইনাস কি হবে, সাইন থিটা, থিটা কত, এখানে থিটার ভ্যালু হলো মাইনাস থিটা ওয়ান, তার মানে সাইন মাইনাস থিটা ওয়ান, তাই তো? এবার সাইন মাইনাস থিটা ওয়ান সেটা ইকুয়াল টু কত হবে, এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে এটাকে আমরা কি লিখছি, মাইনাস বাইরে আসলে এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে সাইন থিটা ওয়ান, তাই তো? তাহলে এখান থেকে আমরা দেখো বি ইকুয়াল টু কত পেয়ে গেলাম, বি ইকুয়াল টু পেয়ে গেলাম মিউ নট আই বাই 4 পাই আর সাইন থিটা টু প্লাস সাইন থিটা ওয়ান, বা এটাকে আমরা এভাবে বলতে পারি সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। তাহলে এই বি কি, এই বি হলো এই এ বি যে দৈর্ঘ্যের তার, তার জন্য এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। ওকে, এবার এই যে এ বি তার, সেটা কি সবসময় এইটুকু দৈর্ঘ্যেরই হবে, এর থেকে বড় হতে পারে না? হ্যাঁ অবশ্যই হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তাহলে তখন কি হবে, সেই ভ্যালুগুলো এবার আমরা বের করার চেষ্টা করি। তাহলে এই ভ্যালুটিকে আমরা ওপরে লিখে নিচ্ছি। ওকে, তাহলে সেটা ইকুয়াল টু কত আসবে, তোমরা বলো দেখি নিজেরা কি হবে, এটা হবে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু কত, ইন্টু হলো সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু, এটা আসছে হলো আমাদের বি এর মান, তাই তো? এবার এই যে তার, সেটা ধরে নাও একটা অসীম দৈর্ঘ্যের তার হয়ে গেল। এবার যদি অসীম দৈর্ঘ্যের তার হয় তাহলে বি পয়েন্ট আর এখানে থাকবে না, এ পয়েন্ট আর এখানে থাকবে না, এই তারটি কি হবে, যতদূর ইচ্ছা এদিকে যাবে আর উপরেও যতদূর ইচ্ছা যাবে। তাহলে এই থিটা টু এর মান কি হবে, দেখো এখানে একটা ভালো কনসেপ্ট লক্ষ্য করো। তাহলে এই ধরনের একটা দৈর্ঘ্যের তার আছে, হ্যাঁ, এখানে একটা পার্টিকুলার বিন্দু, এবার এখান থেকে যখন আমরা কোণ তৈরি করছি তাহলে কি হচ্ছে, একটা পার্টিকুলার কোণ আছে। এবার আমরা যদি তারটির দৈর্ঘ্য একটু বৃদ্ধি করি তাহলে কি, এবার এখান থেকে যখন কোণ তৈরি করব তাহলে দেখো কোণের মান কি হলো, আগে এইটুকু ছিল, এবার কি কোণের মান ইনক্রিজ হলো। এবার যদি এর দৈর্ঘ্য আমরা আরও ইনক্রিজ করি তখন আবার এখান থেকে যে কোণ সৃষ্টি হবে সেটার দৈর্ঘ্য আরও ইনক্রিজ হবে। এইভাবে আমরা যদি এটাকে অসীম অবধি নিয়ে যাই তাহলে কি হবে, এই যে কোণের মান সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কি হবে, একদম এরকম টাইপের আমরা একটা লাইন পাবো। কারণ যখন অসীম দৈর্ঘ্যের হবে তখন কোণের মান কত হবে, তখন কোণের মান হবে 90 ডিগ্রি। একই রকমভাবে নিচের দিকেও যদি অসীম অবধি যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এটা এইখানেও যে অ্যাঙ্গেলটি হবে সেটা হবে 90 ডিগ্রি। বুঝলে তো? কারণ কি, আমরা যখন আস্তে আস্তে এই ডিস্টেন্সটা ইনক্রিজ করছি তখন কোণের মান আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। এবার এটাকে যদি আমরা অসীম অবধি নিয়ে যাই তাহলে এই কোণের মান কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে একটা যদি অসীম তার থাকে তার জন্য, তাহলে ফর ইনফাইনাইট লং ওয়্যার, তাহলে ফার্স্ট আমরা কি করছি, ফর ইনফাইনাইট লং ওয়্যার মানে কি, একটি অসীম দৈর্ঘ্যের তারের জন্য, অসীম দৈর্ঘ্যের তারের জন্য থিটা ওয়ান ইকুয়াল টু কত হবে, থিটা ওয়ান ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল সেটার ভ্যালু কত হয়ে যাবে, 90 ডিগ্রি। এখানে আমরা মাইনাসটা কনসিডার করছি না, কারণ মাইনাস তো আমরা এখানে অলরেডি ইউজ করে নিয়েছি যে কোন ডিরেকশনে হয়েছিল, আমরা জাস্ট ভ্যালুটা জানতে চাচ্ছি। তাহলে এই তারটা যখন এটা অসীমে চলে যাবে তাহলে এই কোণের মান কী হবে, আস্তে আস্তে ইনক্রিজ হয়ে এরকম
90 ডিগ্রি হয়ে যাবে। একই রকমভাবে ওপরে যখন অসীম দৈর্ঘ্যের হবে সেক্ষেত্রে θ2 কত হবে, θ2 হবে 90 ডিগ্রি, তাই তো? তাহলে তখন যে বি এর মান সেটা ইকুয়াল টু কত আসবে, সেই ক্ষেত্রে বি ইকুয়াল টু কত হবে দেখো, μ0I/4πr ইন্টু সাইন θ1, θ1 মানে হলো 90 ডিগ্রি, তাহলে সাইন 90 মানে কত, সেটা হলো 1 প্লাস সাইন θ2, θ2 মানে সেটাও 90 ডিগ্রি, তাহলে সাইন 90 মানে প্লাস 1, তাহলে 1 প্লাস 1 কত হয়ে যাবে 2, তাহলে ক্যালকুলেট করলে এটা কত বেরিয়ে আসবে μ0I/2πr, তাহলে বি এর ভ্যালু কত আসলো দেখো μ0I/2πr। এটা কি, এটা একটা স্পেশাল কেস, কখন যদি অসীম দৈর্ঘ্যের তার হয় সেই ক্ষেত্রে বি ইকুয়াল টু μ0I/2πr। ওকে, তাহলে এটা কার জন্য হলো, এটা হলো অসীম দৈর্ঘ্যের তারের জন্য। এবার একটি যদি সেমি ইনফাইনাইট ওয়্যার হয় বা একটি সেমি ইনফাইনাইট ওয়্যার কীরকম দেখতে হয় দেখো, আমরা একটা ইনফাইনাইট ওয়্যারের জন্য বের করলাম, তাই তো? এখন আমরা কার জন্য বের করব, এখন আমরা বের করব হলো ফর সেমি ইনফাইনাইট। ওকে, এবার সেমি ইনফাইনাইট কীরকম দেখতে হয় এটা দেখতে হবে। ধরো এটা কি, এটা হলো আমাদের ওপি, এটা আমার অসীম দৈর্ঘ্যের তার কি, এর নিচেও অসীম দৈর্ঘ্য অবধি আর ওপরেও অসীম দৈর্ঘ্য অবধি। সেমি ইনফাইনাইট কী হবে, যে কোনো একদিকে অসীম দৈর্ঘ্য অবধি হবে। ধরো নিচে এটা অসীম অবধি চলে গেছে আর ওপরে কোথাও যায়নি, ওপরে জাস্ট এখানেই আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এই ক্ষেত্রে আমরা কোন অ্যাঙ্গেলটা জিরে পাচ্ছি দেখো, এখানে আমরা অ্যাঙ্গেল যে θ2 কি এই পয়েন্টেই আছে, তাহলে এখান থেকে কত কোণ তৈরি করবে 0, তাহলে θ2 ইকুয়াল টু কত পাবো, θ2 ইকুয়াল টু পাবো 0, আর θ1 আগের মতো করেই θ1 কত হচ্ছে 90 ডিগ্রি। এবার এটা হয়ে গেল সেমি ইনফাইনাইট ওয়্যার। এটা কি শুধু নিচের দিকে পসিবল না, এমনও হতে পারতো যে এটা ওপরের দিকে ইনফাইনাইট আর নিচের দিকে নেই, তাহলে সেই ক্ষেত্রে কী হতো, সেই ক্ষেত্রে θ1 হয়ে যেত 0 আর θ2 হয়ে যেত 90 ডিগ্রি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ড তার ভ্যালু কত আসবে দেখো, তার মানে আমরা কি বুঝতে পারছি, একটা কোণ হবে 90 ডিগ্রি আর একটা হবে 0, কার ক্ষেত্রে, সেমি ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বি তার ভ্যালু কত আসবে μ0I/4πr ইন্টু সাইন, যে কোনো একটাকে 90 করছি, যে কোনো একটাকে 0 করছি, তাহলে একটা যখন 90 হবে সেটা হবে 1 আর 0 হলে সাইন 0 মানে কত 0, তাহলে প্লাস 0, তাহলে 0 প্লাস 1 মানে 1, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, বি ইকুয়াল টু μ0I/4πr। এটা কার জন্য, এটা হলো সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য। তাহলে ইনফাইনাইট ওয়্যারের জন্য কত এসেছিল, সেটা এসেছিল μ0I/2πr, আর সেমি ইনফাইনাইটের জন্য μ0I/4πr। এই দুটো ভ্যালু চাইলে তোমরা মুখস্থ রাখতে পারো, তাহলে তোমাদের নিউমেরিক্যালস করতে কিন্তু সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। এখানে আমরা কি করলাম, বায়ো-সাভার্ট ল ইউজ করে নিয়ে একটি তারের জন্য কোনো একটা পার্টিকুলার বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয় সেটা আমরা নির্ণয় করলাম। ওকে, তাহলে এই সংক্রান্ত যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলো সলভ করে দেবো। আর যদি ভিডিওটিকে ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই বিষয়গুলি শিখতে পারে। থ্যাংক ইউ।